প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেপ্টেল নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, করোনা প্রতিরোধে চীনের একটি ভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে। আইসিডিডিআরবি সেটি ট্রায়াল চালাবে। অন্যদিকে আমাদের যে করোনার বাংলাদেশে যে রূপ যেটি সংক্রমণ চালাচ্ছে সেটি খুঁজে পেয়েছে আমাদের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আমরা এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেই জিনোম সিকোয়েন্স যেটি পাওয়া গেছে সেটি বাংলাদেশে কতটা ভয়াবহ সে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রকল্প পরিচালক এবং গবেষণা দলের যিনি নেতা তিনি ডক্টর মোহাম্মদ সেলিম খান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম আলমগীর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা শুরু করব জিনোম সিকোয়েন্সের কথা দিয়ে, যেটি বাংলাদেশে এই ভাইরাসের ইতিমধ্যে জিনোম সিকোয়েন্সের 590টি এবং প্রোটিন পর্যায়ে 270টি পরিবর্তন ঘটিয়েছে, যেটি গবেষণায় বেরিয়ে এসছে। এবং এই ভাইরাসের 1274টি প্রোটিন থাকে, তার মধ্যে ডি 614 জি নাম্বারটি বাংলাদেশের সক্রিয়। কিন্তু বলা হচ্ছে যে এই যে যেটি সক্রিয় বাংলাদেশে সেটি অন্যান্য দেশের তুলনায় অতটা মারাত্মক নয়, অনেকটা দুর্বল। আমি ডক্টর মোহাম্মদ সেলিম খান আপনার কাছে যেতে চাই। আপনারা যেটি বলছেন বাংলাদেশের এটি অনেকটা দুর্বল, আপনারা মানে এটি কিভাবে বলছেন? এবং তাহলে এই যে মারা যাচ্ছে যেটির পরিমাণ তো কম নয়। ডক্টর মোহাম্মদ সেলিম খান। ধন্যবাদ আপনাকে। যে আমরা যেটা বলছি যে এই ভাইরাসটা যেটা করোনা ভাইরাস, এর প্রোটিন সংখ্যা 1274 মধ্যে যে স্পাইক প্রোটিন, যেটা স্পাইক প্রোটিনের মধ্যে একটা পোর্শন আছে যেটা আমরা বলছি 346 থেকে 512 এই জাতীয় একটা, এই পোর্শনে আমরা কিন্তু এখনো কোনো মিউটেশন পাই নাই। এই পোর্শনে সাধারণত এই পোর্শন মিউটেশনটা পাইলে সেটাকে আসলে মারাত্মক বা মহামারীকে দেখা যেতে পারে। আমরা যেটা পেয়েছি সেটাও স্পাইক প্রোটিন, বাট সেটা এই আমার এই সবচেয়ে ডেঞ্জারাস পোর্শন যেটা দিয়ে আমার ভাইরাসটা একটা হোস্টকে অ্যাটাক করে, আক্রমণ করে, এই পোর্শনটা। এই জন্য বলতে আর আমরা যতগুলো সিকোয়েন্স করেছি আমরা প্রত্যেকটাই 614 নম্বর মিউটেশনটা পেয়েছি। একটা ভাইরাস যদি একই জায়গায় বারবার মিউটেশন ঘটে সেই ভাইরাসে কিন্তু আসলে হয়ে যায়। আর আমরা দেখছি আমাদের অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে উন্নত দেশে ইউকে বলেন, ইতালি বলেন, সেও কিন্তু আমাদের এখানে অত ভয়াবহ রূপ ধারণ করে নাই। কিছুটা আমি মনে করি এটা একটা স্বাভাবিক রূপ, যেটা অন্য দেশের তুলনায় অনেক কম। সেটা আমরা বলছি যে আমাদের যে অন্য দেশের তুলনায় আমরা কিন্তু অনেক ভালোই আছি বলতে গেলে সব দিক দিয়ে। আচ্ছা, আমি একটু অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে আসবো। এই যে যেটি বলা হলো, আপনার অভিজ্ঞতা কি বলে? আমাদের তো মৃত্যুর হার কিন্তু আমরা কম দেখছি না। সেটাই। অবশ্যই মৃত্যুর হার তো আমরা বিশ্ব হারের তুলনায় বেশি, 1.2 এর উপরে থাকছে প্রায় সময়, এবং বিশেষ গ্রুপে লাইক যদি বলি ডাক্তারদের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার আরো অনেক বেশি, সেবাদানকারীদের বা পুলিশের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে আরো মৃত্যুর হার আমরা অন্যান্য হারের চেয়ে বেশি দেখা যায়। তো সেইটা উনি যেটা বলছেন, আপনি যে মিউটেশনে ওনার যেটা বলছেন সেটার সঙ্গে একটা ওনার যে ব্যাখ্যা সেটা অনেকাংশে ঠিক, এই মিউটেশনটার সঙ্গে এটা ভিরুলেন্স কমে যাওয়ার একটা সম্পর্ক আছে। বারে বারে মিউটেশন একটা সাইডে ভাইরাসের মিউটেশন যেটা হবে, কিন্তু এটা দিয়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট যে বাংলাদেশের মৃত্যুর হার বেশি। তবে বাংলাদেশের মৃত্যুর হার বেশি হওয়ার পেছনে আমাদের যেটা আরেকটা মানে অ্যাপ্রিহেনশন, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমাদের যে অবস্থাটা ছিল সেই ক্ষেত্রে আমাদের এটা দুনিয়া জোড়াই হয়েছে আসলে, আমাদের ট্রিটমেন্ট ক্যাপাসিটি মানে যে চিকিৎসা করার ক্ষেত্রে যে দক্ষতা সামর্থ্য, বিজ্ঞানে যত বেশি এভিডেন্স জেনারেটেড হয়েছে আমাদের চিকিৎসক এবং হাসপাতাল ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নত হয়েছে, এবং সেই জন্য মৃত্যুর হার গ্র্যাজুয়ালি আপনারা খেয়াল করবেন এটা ফ্ল্যাট হয়ে আসতেছে এখন। মানে এখন কিন্তু রেশিও ওয়াইজ যদি আমরা এখন টেস্টের নাম্বারটা যদি বাড়তো, সে কারণ মাইল্ড কেস গুলো টেস্টই হচ্ছে না প্রায়। আসলে মৃত্যুর হারটা বেশি হওয়ার পেছনে প্রথম এটা ম্যাথমেটিক্যাল সমস্যা, যে আপনি যদি মাইল্ড কেস মনে করি আমরা আজকে যদি পরীক্ষা হয়ে থেকে 15,000, আরো 30,000 পরীক্ষা মাইল্ড কেস হলে 30,000 পরীক্ষা হতো আসলে, এবং তখন কিন্তু পার্সেন্ট ওয়াইজ টেস্টে পাওয়া যেত অনেক কম এবং মৃত্যুর হার কম, পজিটিভ অনেক বেড়ে যেত। আমরা এখন যদি দেখতে পাই যে যদি আজকে 3,000 পজিটিভ হয়ে থাকে, এটা আসলে তখন দেখা যেত 7,000 পজিটিভ, এবং তখন কিন্তু মৃত্যুর হারটা ওই রেটে বাড়তো না, মৃত্যুর হার বড় যে 10-5 অ্যাড হইতো, তখন কিন্তু পার্সেন্ট ওয়াইজ এটাকে রিজনেবলি কম মনে হতো। আমাদের ধারণা যেটা সেটা প্রথম থেকে যেটা বলেছি আমরা, যে
অনেক বেশি পরিমাণে টেস্ট হলে কিন্তু মৃত্যু হারে যে আনরিজনেবল হাই রেট মনে হচ্ছে সেটাও তখন রিজনেবল মনে হতো, যেটা গ্লোবাল 0.6 এর কাছাকাছি হয়ে যেত, এটা অর্ধেক হয়ে যেত আসলে। এটা অ্যাকচুয়ালি এখন যা দেখা যাচ্ছে, এটা যদি সত্যি সমস্ত কেসের সঙ্গে যেহেতু দেখা যায়, এটা তার অর্ধেক বা তার চেয়ে কম হবে। আমার আচ্ছা, মনে আমি হয় একটু যে ওনারা, হ্যাঁ প্লিজ। একটু ডক্টর আলমগীর, মানে আপনার কি মনে হয় এই বিষয়টা যে যে ফলাফল আমাদের জিনোম সিকোয়েন্সের কথা যেটি বলা হচ্ছে, সেটি তো বলা হচ্ছে আমরা অনেক ভালো পজিশনে আছি, মানে অনেক মানে ইসে আছি। গ্লোবালি গ্লোবালি যেটা সিকোয়েন্স গুলো আমি অ্যানালাইসিস করি, আমি ওনাদের সিকোয়েন্স গুলো অ্যানালাইসিস করি, কিন্তু আমার পড়াশোনায় আসলে হলো ফিলোজেনেটিক ট্রি সিকোয়েন্সিং এগুলি। তো আমি যেটা মনে করি, আমি গ্লোবাল ডেটা বা গ্লোবাল পাবলিকেশনস গুলো যেটা দেখি, সেটাতে একটা স্পাইক প্রোটিনে যেটা 642 এর কথা বলা হচ্ছে, সেটার কিন্তু অন্য একটা এফেক্ট আছে। সেটা হচ্ছে যে ভাইরাসের একই জায়গায় মিউটেশন হচ্ছে সত্যি কথা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে যে এই মিউটেশনটার কারণে ভাইরাসের ট্রান্সমিসিবিলিটিটা বেড়ে গেছে। এটাতে ভিরুলেন্স বাড়ে নাই কিংবা সিভিয়ারিটি বাড়ে নাই, কিন্তু ট্রান্সমিসিবিলিটিটা বেড়ে গেছে। এটা বা মার্কিন যুক্তরাষ্ট্র একদল গবেষক এটা বলছেন, এবং একদল গবেষক যেটা ফ্লোরিডা থেকে বলছেন যে ভাইরাসের সংক্রমণ সক্ষমতা বেড়ে গেছে এবং সিভিয়ারিটি বেড়ে গেছে, সেটা আমার কাছে মনে হয় না। কিংবা ভারতীয় যে গ্রুপটা বলছেন যে ভাইরাস খুব দুর্বল হয়ে গেছে, সেটাও আমার মনে হয় না। এটা হতো যে পরিমাণ মিউটেশন এই করোনা ভাইরাসে হচ্ছে, যেটা সেলিম ভাই বললেন, এটা অত্যন্ত স্লো মিউটেশন। এরকম ভাইরাসের ক্ষেত্রে এই মিউটেশনটা আরো দ্রুত হলে আমাদের জন্য দুটা কাজ হতে পারতো। একটা হলো যে অনেক মিউটেশন হলে ভাইরাসের সংক্রমণ সক্ষমতা বাড়তে পারে, অথবা সংক্রমণ সক্ষমতা কমতে পারে। সেটা দুটো, এটার একটা পজিটিভ সাইডও আছে। এখন সারা পৃথিবীতে এই ভ্যাকসিন গুলো নিয়ে কাজ করা হচ্ছে, যেহেতু এই স্পাইক প্রোটিন রিলেটিভলি কনজার্ভ প্রোটিন, এবং কাজগুলো সবগুলা ভ্যাকসিনে কাজ করছে স্পাইক প্রোটিনকে টার্গেট করে। এবং সেখানে কিন্তু এই একটা সুবিধা আমরা এখনো পাচ্ছি, যে ভ্যাকসিন গুলা এখন আপনারা কালকেও হয়তো অক্সফোর্ডের কিংবা বাংলাদেশে আমরা যে ভ্যাকসিন ট্রায়াল দিতে যাই, সবগুলো কিন্তু একই রিজন নিয়ে কাজ করা হচ্ছে মূলত। যদি এরকম ভাইরাসটা আলমগীর ভাই, আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা একটু পরে আসবো, আমরা এই বিষয়গুলো নিয়ে আছি। আমি একটু আমার ডক্টর মোহাম্মদ সেলিম খান আপনার কাছে আসতে চাই যে আপনারা যেহেতু জিনোম সিকোয়েন্স অনেকদিন থেকে এটার ই করছেন, গবেষণা করছেন, আপনার কি মনে হয় বাংলাদেশে যেই ভাইরাসটা করোনার এসছে, সেইটা সাধারণত কোন কোন দেশ থেকে এসছে, অথবা কোনো নির্দিষ্ট দেশ আছে কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? আসলে আমরা অনেকদিন থেকে ভাইরাস জিনোম নিয়ে কাজ করছি না, আমরা ল্যাবটা করেছিলাম আমরা হিউম্যান জিনোম সিকোয়েন্সিং এর জন্য, বিশেষ করে জেনেটিক রোগ আছে বা বিশেষ করে ক্যান্সার রোগের আমরা জিন শনাক্তের জন্য, এই মানব দেহের জেনেটিক রোগ শনাক্ত করার জন্য, যেটা বড় প্রবলেম অলরাইট বাংলাদেশে, এটা নিয়ে আসলে কাজ করার জন্য আমাদের ল্যাবটা প্রতিষ্ঠিত হয়েছে। যখন করোনা ভাইরাস বাংলাদেশে চলে আসছে, তখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্থপতি এফএস ওসমান স্যার, উনি আমাদের একটা নির্দেশ দিলেন যে তোমরা এইখানে কাজ করতে হবে, তোমরা কি ধরনের কাজ করতে পারবা। প্রথমে আমরা বলছি যে আমরা সিনোম সিকোয়েন্সিং করতে পারবো, একটা করোনা টেস্ট করতে পারবো। প্রথম থেকে আমি বলতে চাই, ডিসিআর তাহমিনা উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমাদের কিছু নমুনা দিয়ে আমরা যৌথভাবে একটা কাজ করার জন্য। পরের দিন দেখা গেল যে উনি বললেন যে ওনারা অন্য জায়গায় কাজ করবেন। পরবর্তী আমরা কাজ শুরু করি অ্যাকচুয়ালি জুনের 1 তারিখ থেকে, বলতে গেলে আজকে আমাদের এই কাজ করার বছর 1.5 মাস মতো হলো। 1.5 মাস হচ্ছে। 1.5 মাস হলো। তো আমরা এর মধ্যে আমরা যে কাজটা গুলো করেছি, প্রায় 173টা আমরা জিনোম সিকোয়েন্সিং করেছি করোনা ভাইরাসের। বাংলাদেশে হয়েছে টোটাল আজকে দেখলাম 226টা। তার মধ্যে আমাদের বিসিএস আর আমাদের যে ল্যাবটা, এই ফ্যাসিলিটি আমরা 173টা করেছি। আমরা যে এই যে মিউটেশনের কথা বলছি, এটা দেখা যাচ্ছে যে প্রথমে হয়েছিল বেলজিয়ামে, আবার সবার সর্বশেষ হয়েছে এটা ইউএসএ তে, এই যে 614 নম্বরটা। আমরা যেটা আপনি বলছেন যে আমাদের টোটাল আমরা যে কাউন্ট করেছি, আমি এই 222টার মধ্যে কাউন্ট করে দেখেছি যে আমাদের জেনেটিক লেভেলে আমাদের পরিবর্তনটা হয়েছে আসলে 590টা। যে ধরনের জেনেটিক লেভেলে পরিবর্তনটা আসছে, সেই ধরনের পরিবর্তন কিন্তু আমাদের প্রোটিন লেভেলে আসে নাই। সব মিউটেশন জেনেটিক লেভেলে যে কার্যকারিতা কিন্তু না। আমাদের 273টা আমরা প্রোটিন আমরা চেঞ্জ পেয়েছি। তার মধ্যে আমরা প্রোটিন যেটা বলছি সবচেয়ে মানে যে অংশটা যেটা, সেখানে আমরা 38টা আমরা মিউটেশন পেয়েছি এই জায়গাটায়। আমরা এবং এই পর্যন্ত যতগুলো আমরা সিকোয়েন্স করছি, দেখছেন ম্যাক্সিমাম আমরা ইউরোপিয়ান কান্ট্রি এটা বেশি আর কি। অন্য দেশ থেকে যতগুলো অলরেডি কাজ করতেছে, ততগুলো স্টেন আমরা মোটামুটি কম বেশি সব স্টেইনে আমরা খুঁজে পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি আমরা ইউরোপিয়ান কান্ট্রি স্টেইন।
মানে আমাদের এই দেশে যে করোনা ভাইরাস এসছে সেটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে বেশি এসছে। মানে এইটা বেশি কি আমরা আসলে আমরা হচ্ছে অনেক তো শনাক্ত হয়েছে। আমরা বলছি আমরা কিন্তু এই পর্যন্ত করেছি মাত্র 222টা, যে সবাই মিলে আর কি। আমরা 173 বা আর যাদের সময় কালকে 4টা জমা দিচ্ছেন দেখলাম, সব মিলে 226টা হলো আর কি পূর্ণাঙ্গ না, যে করোনা ভাইরাসের মূল উৎপত্তি স্থল তো আমরা চায়নাকে বলি। সেই চায়না থেকে হ্যাঁ, কোনো সাদৃশ্য পেয়েছেন কিনা আমাদের দেশে না করোনা ওটা আমরা আসা? ওখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি আর কি। আমরা আচ্ছা। আমাদের যে দেখায় যে আমরা সফটওয়্যার যদি যাই, জি সাইডে সফটওয়্যার ওখানে উল্লেখ করে দেওয়া আছে, দেখা যাচ্ছে যে আমরা অনেক দূরে সরে আসছি ওখান থেকে আর কি। হ্যাঁ, মানে মূলত তো আমরা যে ইতালি, ফ্রান্স ওইসব দেশ থেকেই আমাদের এইটার সংক্রমিত হয়েছে এবং ওখান থেকেই আসছে। সেটি কি মনে হচ্ছে? আর যে ওই আচ্ছা, যে অধ্যাপক আমার সাইদ আইডি। অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে বলব, এই যে জিনোম সিকোয়েন্স আমরা করছি এবং এটির একটি ফলাফলও আজকে দেয়া হলো। এটি করে আসলে আমাদের কি কাজে দেবে? একটু তো আমরা তো ওষুধ আবিষ্কার করছি না। এটা যেটা বলেছি যে মানে এটা যে সম্ভাবনাগুলো আছে তার সেগুলোর গবেষণাতে আমরা এই মুহূর্তে জড়িত না। যেমন আমরা এটা কিট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে এটা কাজে লাগতো যদি জেনোমটা জানা যেত। এরপর যেটা আপনি বললেন যেটা আমরা এখন যেমন ভ্যাকসিন রিসার্চের ক্ষেত্রে এটা লাগতো, কিন্তু আমরা শুনেছি অবশ্যই একটা ভ্যাকসিন রিসার্চ হচ্ছে বাংলাদেশে, তাদের জন্য এটা ইউজফুল হবে, জেনোম সিকোয়েন্সিং এর আন্ডারস্ট্যান্ডিংটা তারা ব্যবহার করতে পারবেন। কিন্তু বাকি ক্ষেত্রে সরাসরি বাংলাদেশে ব্যবহার করার সুযোগ নেই। কিছু ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ক্লিনিক্যাল আউটকাম যেটা আপনি বারবার প্রশ্ন করছেন, ক্লিনিক্যাল আউটকামের সঙ্গে করতে পারলে কিছু হয়তো ইন্টারপ্রিটেশনের সুবিধা হবে। সরাসরি কোন রকম গবেষণা এই মুহূর্তে যেহেতু চলমান নেই, আমরা তেমন কোনো বেনিফিট এটা থেকে সরাসরি পাবো বলে মনে করি না আমি আসলে। আচ্ছা, ডক্টর আলমগীর, আমি সহজভাবে এবং যেহেতু আমিও অনেক কম জানি এই বিষয়গুলো বলি যে এই যে এই করোনার এত মিউটেশনের কথা বলা হচ্ছে, অতীতে অন্য কোনো ভাইরাস কি এরকম এত মিউটেশন হয়েছে কিনা? আমরা মূলত যেটা ফ্রিকুয়েন্ট ভাইরাস বলি সেটা হলো ইনফ্লুয়েঞ্জা, এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জাতে রিলেটিভলি কম হয়, কিন্তু আমরা যখন যুগে যুগে যত প্যান্ডেমিক হয়েছে সেগুলো আসলে এই রিঅ্যাসর্টমেন্ট অর্থাৎ এই জিন পরিবর্তন হওয়ার ফলে হয়েছে, এবং অনবরত পরিবর্তনশীল ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। এবং এখন যারা সারা পৃথিবীতে কাজ করে, ইভেন আমরা যেখানে জিনটা এখন ডিপোজিশন করি, জমা দিই, সেটা কিন্তু আসলে গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা ইনিশিয়েটিভসে আমরা মূলত সাবমিশনটা দিই। এছাড়া ডিএনএ ডাটা ব্যাংক সহ অন্যান্য ডাটা ব্যাংক আছে, সেখানে জমা দিতে কিন্তু সারা পৃথিবীর সবগুলো ডিএনএ ডাটা ব্যাংকই হলো মেইন ফ্রেম কম্পিউটার দিয়ে কানেক্টেড, সব আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। তো ইনফ্লুয়েঞ্জাতে সবচেয়ে বেশি হয়, অনেক কম করোনা ভাইরাসের অন্যান্য যেগুলি মার্স করোনা ভাইরাস বা সার্স যখন চলমান ছিল, সার্সও অনেক স্লো মিউটেশন ছিল। মার্সেও যেটা এখনো চলমান বা 2012 থেকে, সেখানে অনেক স্লো মিউটেশন। তো এটা হয়তো করোনা ভাইরাসের একটা বৈশিষ্ট্য, কিন্তু অবাক করার ব্যাপার যে প্রতি বছর যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা হয় সেটাতে যে পরিমাণ মিউটেশন হয় তার চেয়ে 50% স্লো মিউটেশন হচ্ছে করোনা কোভিড-19 বা সার্স কভ 2। এটা একটা প্রণিধানযোগ্য ব্যাপার। এটা যে যদি হঠাৎ পরিবর্তন হয় তখন সেলিম ভাইরা খুবই অবাক পেয়ে যাবেন, কারণ তখন কিন্তু আমাদের অনেক গবেষণা ফেল করবে, ইনক্লুডিং এই যে আমরা ডায়াগনস্টিক কিটে পিসিআর প্রাইমার প্রোবস ইউজ করি। আমি প্রতিদিন সিকোয়েন্স দেখার অন্যতম কারণ হলো যে প্রাইমার রিজনে কোনো পরিবর্তন হয়েছে কিনা, তাহলে কিন্তু আমাদের সকল ডায়াগনস্টিক ফেল করবে। এটা শুধু বাংলাদেশ না, গ্লোবালি ফেল করবে। সো এগুলি সিকোয়েন্স হওয়াতে এগুলি আসলে গ্লোবালি, এই যে শুধু বাংলাদেশ কি করলো এই সিকোয়েন্স গুলোতে, দ্যাট ইজ নট নো মোর ইম্পর্টেন্ট। যেহেতু গ্লোবালি আমরা এই সিকোয়েন্স গুলো জমা দিতে পারছি, সারা গ্লোব কিন্তু, সারা পৃথিবী কিন্তু এই সিকোয়েন্স গুলোর উপর নজর রাখছে এবং দেখছে সারা পৃথিবীতে যে না, পরিবর্তন। আমি যখন বাংলাদেশে যেটি বলা হচ্ছে যে 590টি সিকোয়েন্স হয়েছে, মানে 590 পার্টি তার রূপ পরিবর্তন ঘটে। আচ্ছা, যেটা ডক্টর মোহাম্মদ সেলিম খান বলছিলেন। এটা মানে অতীতে আসলে সেলিম ভাই এটা এইভাবে বলে নাই, রাশেদ ভাই। এটা হলো যে এটাতে আমাদের যে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, এটাতে আমরা জিন বলতে যেটা এটিসিজি যেটাকে বলি, সেখানে বিভিন্ন জায়গায় ভাইরাসের বিভিন্ন জায়গায় একটা দুটা পাঁচটা করে মিউটেশন হতেই থাকে। এবং এটা কিন্তু অনেকগুলো মিউটেশন আছে কান্ট্রি স্পেসিফিক মিউটেশন, যেটা বাংলাদেশে সেটা কিন্তু হোস্ট স্ট্রেস। যেমন আমেরিকার একটা মানুষের জিন আর আমার জিন তো একরকম না। সো এই হোস্টের জন্য অনেক সময় হয়। এই জন্য কান্ট্রি স্পেসিফিক মিউটেশন যদি ভাইটাল কোনো রিজনে না হয়, তাহলে কিন্তু ওটাকে হোস্ট স্ট্রেস বলে আমরা ধরে নিই। তো এগুলির কোনো ইম্পর্টেন্ট না। অনেকগুলো মিউটেশন আছে, আমরা প্রোটিনের ক্ষেত্রে ওপেন রিডিং ফ্রেম বলি, ওপেন রিডিং ফ্রেমের বাইরে, এবং সেটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট না। অনেকগুলো মিউটেশন আছে যেখানে অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তিনটা
যে নিউক্লিওটাইড দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন হয়, এটি সারা পৃথিবীর সকল প্রাণীর স্ট্রাকচার। এবং সেখানে যখন এই অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়, যেটা সেলিম ভাইরা বলতেছেন 200+ অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া ভাইরাসের। তুলনামূলকভাবে সারা পৃথিবীতে সকল ভাইরাসের ক্ষেত্রে এটা অত্যন্ত স্লো এখন। এটা হয়তো আরো দ্রুত হতে পারতে, এটা আমি জানি না, পৃথিবীর কোথাও আরো দ্রুত হচ্ছে বলেও আমি দেখছি না, সব জায়গায় একই গতিতে চলে। এই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সার্কুলেশনে আছে, সেটা পাওয়ারও কারণ নাই। যদিও ডব্লিউএইচও বা জিএসআইডি এখন 7-8টা গ্রুপে ভাগ করে দিয়েছে, আমরা দেখেছি যে বাংলাদেশের ভাইরাস 5টা গ্রুপে আছে। অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে যে বাংলাদেশে ভাইরাসটা এসেছে তার প্রমাণ এটা, যেটা সেলিম ভাই বলেছেন ইউরোপ থেকে এসেছে। ইভেন বাংলাদেশে মিডল ইস্টের ভাইরাসও পাওয়া যায় না, তো আমেরিকার পাওয়া যায়, ফ্লোরিডার পাওয়া যায়। আমরা এগুলো আলাদা করতে পারি, সবগুলো তো আলাদা করা যায় না। রাশিয়ারও পাওয়া যায়, ইউরোপের বিরাট অংশ জুড়েই আমি ভাইরাস কথা বলেছিলাম। মজার ব্যাপার হলো সবচেয়ে কম যেটা পাওয়া যায় সেটা হলো চায়না রিলেটেড ভাইরাস, যে সরাসরি চায়না থেকে আসা। এটা আমরা নিজেরাও অবাক। আমি জানি না, সেলিম ভাইরা তো এখন অনেকগুলো সিকোয়েন্স করেন, আমি সিকোয়েন্সের বাইরে অনেকদিন। আমি নিজেও ডাটা ব্যাংকে বসে বসে চিন্তা করি যে ঘটনাটা কি আসলে। আমরা চায়না থেকে সবচেয়ে বেশি থ্রেট মনে করেছিলাম, কিন্তু চায়নার ভাইরাস সেই চায়না থেকে আসাটাই আমাদের ইউরোপীয় কান্ট্রি থেকে বেশি আসছে। আমরা আলমগীর ভাই এই আলোচনা আরো চালাবো, আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটি যে আমাদের ভ্যাকসিন যেটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই আমরা সেই ট্রায়ালে যাব। সেটি কবে নাগাদ শুরু হবে, কি পর্যায়ে হবে, আমাদের লাভ ক্ষতি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু বিরতির পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রকল্প পরিচালক এবং গবেষণা দলের নেতা ডক্টর মোহাম্মদ সেলিম খান। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু। আমাদের সঙ্গে যুক্ত আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম আলমগীর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখন আরেকটি বিষয় যায় যে আমাদের যে করোনা ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের এখানে দেয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে চীনের সিনোভেক কোম্পানির একটি ভ্যাকসিন, সেটি তাদের ওখানে কয়েকবার ট্রায়াল হয়েছে। বাংলাদেশে সেই ট্রায়ালটি মানে হবে ৪,২০০ জনের উপর এটি প্রয়োগ করা হবে। এর মধ্যে ২,১০০ জন মানে সরাসরি টিকা দেয়া হবে। এইটি আমি একটু অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে ক্লিনিক্যাল ট্রায়াল দেয়া মানে হবে আমাদের, এটি আসলে কেমন করে দেয়া হয় এবং সেটি কি কাজে দেবে এবং এটি কি আমাদের এই মুহূর্তে দরকার আছে কিনা? ধন্যবাদ। এইখানে এইটা অবশ্যই ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3 তে এই মুহূর্তে তো আসলে পৃথিবীতে 23টা ক্লিনিক্যাল ট্রায়ালে 23টি ভ্যাকসিন ক্যান্ডিডেট ভ্যাকসিন আছে। তার মধ্যে ফেজ 3 তে দুটো অপারেশনাল, একটি ফেজ 3 এখনো অপারেশনাল হয়নি, তারা আছে। যেটা বাংলাদেশে শুরু করতে যাচ্ছে সেটা আসলে গত 2 দিন আগে 17 তারিখে ইউনাইটেড আরব আমিরাতে সেখানে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে প্রথম এই ভ্যাকসিনটা নিয়ে এটা ফেজ 3টা শুরু করেছে। তো বাংলাদেশ সেটাতে আজকে অনুমোদন হয়ে গেলে আগামী 7 দিনের মতন, 5-7 দিনের মধ্যে ওনারা আসলে এটা আইসিডিডিআরবি যে ইয়েটা সেটা হচ্ছে মানে ভলান্টারি রিক্রুটমেন্ট, এবং সেখানে এটা মূলত হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে নিয়ে করা হবে। এখন এই ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে ডিজাইনের যে ব্যাপারটা থেকে একটা হচ্ছে যে ভ্যাকসিন ট্রায়ালের জন্য হটস্পট হতে হবে, মানে যেখানে অনেক বেশি ইনসিডেন্স আছে। কারণ তারা হলে প্রোটেকশন যে দেওয়া হচ্ছে, মানে এক গ্রুপকে ভ্যাকসিন দেওয়া হবে, আরেক গ্রুপকে যখন প্লাসিবো দেওয়া হবে, ওনারা যে কম ইনফেক্টেড হলেন, এটা যদি ইনফেকশন রেটটা অনেক বেশি না হয় তাহলে ওইভাবে আসলে এটা ডিটেক্ট করা যায় না। সেজন্যই কিন্তু খেয়াল করবেন যে এই কেসগুলো বাংলাদেশ, আমিরাত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, যে জায়গায় অনেক কেস সেখানে আসতেছে। তার মধ্যে আবার হেলথ কেয়ার ওয়ার্কার সবচেয়ে বেশি রিস্কে এক্সপোজ, তাদের মধ্যে এই রিস্কটাতে তারা ভ্যাকসিনটা প্রোটেকশন দিতে পারে, এইটা প্রমাণ করার চেষ্টা থেকে আসলে এটা বাংলাদেশে ট্রায়ালটা হতে যাচ্ছে। এবং এই ট্রায়ালের ডিরেক্টলি যেটা বলেছেন যে একটু যেটা আলাপ হচ্ছিল যে হ্যাঁ আমাদের যে সিকোয়েন্সিং এটা আন্ডারস্ট্যান্ডিং এটা রিফ্লেক্টেড হবে হয়তো ভাইরাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু মূলত বাংলাদেশ বেনিফিটেড হবে একটা মিউচুয়াল ইয়ের কারণে যে বাংলাদেশ যদি এই ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট যেহেতু করতেছে, চাইনিজরা অলরেডি গতবার টিমটা যাওয়ার সময় বলেছেন যে তারা তাদের ভ্যাকসিন প্রোডাকশন থেকে একটি অংশ বাংলাদেশকে প্রায়োরিটিতে দিবেন, যেহেতু বাংলাদেশি ভলান্টিয়াররা এটা ডেভেলপমেন্টে পার্টিসিপেট করলো। 15,000-এর মধ্যে 1/4 প্রায় 4,500 ভলান্টিয়ার বাংলাদেশ থেকে যাবে, অর্থাৎ বাংলাদেশে একটা এক্সপেকটেশন থাকবে মিউচুয়ালি যে তারা হয়তো এটা একটা ভালো অংশ পাবে।
কিন্তু এই ভ্যাকসিনটার বেলা একটা সমস্যা হবে, যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনটা একটা ট্র্যাডিশনাল ভ্যাকসিন, যেটা প্রোডাকশন নাম্বার হবে খুবই লিমিটেড। সো এটা যদি চাইনিজ ক্যাপাসিটি, ফুল ব্লোন ক্যাপাসিটিতে এই ভ্যাকসিনটা সাকসেসফুল হওয়ার পর তৈরি করে, তারপরে তারা বছরে 10 কোটি ডোজের বেশি তৈরি করতে পারবে না এখন পর্যন্ত, যেটুকু টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি তাদের আছে। সো আমাদের হয়তো একটা আমরা যদি সাকসেসফুলি এই ট্রায়ালটা শেষ করতে পারি এবং যদি এটা রেগুলেটরি অ্যাপ্রুভাল পায়, তখন বাংলাদেশ লিমিটেড লোকের জন্য আমরা সেটি পাবো। ডক্টর আলমগীর, আপনি যে বলবেন এটির ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে আইসিডিডিআরবি কে। এটি আইসিডিডিআরবি কেন, সরকারি কোনো প্রতিষ্ঠানকে এটি কেন দায়িত্ব দেওয়া হলো না? মানে আপনার কি মনে হয় যে তাদের সক্ষমতা অনেক বেশি? এটা আসলে চাইনিজ গভর্নমেন্ট জুনের 7-8 তারিখের দিকে সম্ভবত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দেয় যে আমাদের একটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ভ্যাকসিন আমরা বাংলাদেশে করতে চাই, যেহেতু বাংলাদেশে এখনো ব্যাপক আকারে কমিউনিটি ট্রান্সমিশন আছে। সো বাংলাদেশে করলে ভ্যাকসিনটার ভলেন্টিয়ার দিতে সুবিধা হবে এবং এটা রেজাল্টের জন্য হবে। এবং সাথে সাথে আপনারা দেখেছেন ইন্দোনেশিয়া, আরব আমিরাত এবং ব্রাজিলও তারা একই কাজ করছে। এবং সেটা বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে ডিসিশন নিচ্ছে যে আইসিডিডিআরবি আগ্রহ প্রকাশ করেছে এবং আইসিডিডিআরবি যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে অনেকগুলো ভ্যাকসিন নিয়ে কাজ করা, সেটাতে এবং সরকারি হাসপাতালগুলোতেই মূলত হবে। এবং এখানে অবশ্য চাইনিজ গভর্নমেন্ট চেয়েছিল যে চাইনিজ গভর্নমেন্টের এখানে যারা এমবেসিতে কাজ করেন, যাদের এক্সপেক্টেড ওয়ার্কার আছে, তারাও সেখানে ভলেন্টিয়ার হতে আগ্রহ প্রকাশ করেছে। এবং সেই প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশে আইসিডিডিআরবি একটা ক্লিনিক্যাল ট্রায়ালের যে প্রটোকল সেটা ডেভেলপ করে মানে 7টি হাসপাতালে এটি ক্লিনিক্যাল ট্রায়াল হবে এবং স্বাস্থ্যকর্মীদের উপরে ট্রায়াল হবে, যেটি মানে আজকে জানা গেছে। মূলত স্বাস্থ্যকর্মীদের উপরে ট্রায়ালটা হবে এবং এটা বাংলাদেশ সরকারেরই 7টি হাসপাতালে, সরকারি হাসপাতালই হবে। মহানগর হাসপাতাল শুধু বোধহয় মিউনিসিপাল কর্পোরেশনের হাসপাতাল, এছাড়া সবগুলোই। এবং এখানে যেটা 4200 বলছে, আসলে এটা 2100 হবে, 2100 হবে, 2100 হবে ব্লাইন্ড প্লেসিবোতে যাবে। এবং এটি ভ্যাকসিন ট্রায়ালের ক্লিনিক্যাল ফেজ 3 ট্রায়ালের নিয়ম সে অনুযায়ী হবে। এবং সেটা এখন যেটা হবে যে এখন যেহেতু আমাদের বিএমআরসি অ্যাপ্রুভাল করেছে, এরপরে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অ্যাপ্রুভাল আছে, এটা জমা দিতে হবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা 2-3 দিনে হয়ে যায়। এবং তারপরে হলো যে বাইল্যাটারাল আমাদের দুদেশ মিলে, দুদেশের বিজ্ঞানীরা মিলে এটা ঠিক করে আমরা যত দ্রুত সম্ভব এটা শুরু করে দেওয়ার এই এখন ভলেন্টিয়ার সিলেকশন এবং প্লেসিবোর জন্য লোকজন সিলেকশন করে আমরা খুব দ্রুতই হয়তো আইসিডিডিআরবি এটা করতে পারবে। এবং এটার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল গুলোতে আসলে ব্যাপক জনবল লাগে এবং সেটা আইসিডিডিআরবি নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবে। আমি একটু অথবা ডক্টর সাইদুর রহমান আপনার কাছে আবার আসি। মানে অনেকের মধ্যে কিন্তু বলাবলি করছে আমরা কি গিনিপিকের হচ্ছে কিনা এই যে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে গিয়ে। এটা পুরো মানে কনসার্নটা আমরা খুব ঐতিহাসিকভাবে পেয়েছি। এটা আসলে বোঝা দরকার যে ঐতিহাসিকভাবে আসলে ওষুধ গবেষণাতে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে এই কাজটা করা হয়েছিল বারবার, সেজন্য আশঙ্কাটা চলে এসছে, এটা আমরা ওইভাবে পেয়েছি। কিন্তু বর্তমানে আসলে 2020 সালে গবেষণা ক্ষেত্রে যে নীতি নৈতিকতার যে মান, সেগুলো মানার জন্য এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ইনফর্ম রিটেন কনসেন্ট, এখানে প্রত্যেকের সম্পূর্ণ সম্মতিক্রম। এবং আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে স্বাস্থ্য সেবা কর্মী যারা এই সমস্ত হাসপাতালগুলোতে কাজ করছেন, তাদের এই বিচার বিবেচনার যথেষ্ট সক্ষমতা, সামর্থ্য আছে। অতএব ওনারা যারা সম্মত হবেন, শুধুমাত্র তাদের সম্মতিক্রমে এই গবেষণায় অন্তর্ভুক্ত হবেন তারা। অতএব এটার ঝুঁকি এবং উপকার বিবেচনা করে ওনাদেরকে প্রস্তাব করা হবে এবং ওনাদের সম্মতিক্রমে এটাতে অন্তর্ভুক্ত করা হবে। অতএব এখন আমরা মনে করি যে এই মুহূর্তে অবশ্যই এটা মনে হতে পারে, যদি কারো পারসেপশনে মনে হয় যে ঝুঁকি, তিনি হয়তো এটাতে অংশগ্রহণ করবেন না। কিন্তু গিনিপিগ বলতে যে ধারণাটা আমরা ট্র্যাডিশনালি মনে করি, সেই অবস্থা আসলে এখন বর্তমানে নেই। তবে এটা আসলে আমরা এই কারণে আমরা শঙ্কাবোধ করি, যদি সবসময় যেহেতু অনেকবার এই ঘটনাগুলো ঘটেছিল, সেজন্য আমার মনে হয় যে এবার রিটার্ন কনসেন্ট থাকবে এবং স্বাস্থ্য সেবাদানকারীরা আসলে ঝুঁকি বিবেচনা করার সামর্থ্য রাখে বলে সাধারণ মানুষের তুলনায় অন্তত তারা ভালোভাবে বিবেচনা করতে পারবে। আচ্ছা, একটু আলমগীর ভাই আপনার কাছে আসি। যেটি এর আগে বলা হচ্ছিল, সাইদুর রহমান স্যার যেটি বলছিলেন যে আমাদের এখানে ক্লিনিক্যাল ট্রায়াল হলে আমাদের একটি সুবিধা হবে কি, আমরা এই ভ্যাকসিনটা পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পাবো। সেটি কি আমরা প্রায়োরিটি পাবো কি বিনা পয়সায় পাবো নাকি কম দামে কেনা যাবে, মানে কি মনে হয় আপনার? এখন এটা আসলে নানাবিধ কূটনৈতিক তৎপরতার ব্যাপার আছে, তারপরে
আমাদের কোনো ভ্যাকসিন কোম্পানিকে যদি প্রোডাকশনের রাইটটা দিয়ে দেয়, সেটা হলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনাকে মনে রাখতে হবে, আমরা বাংলাদেশের 16 কোটি লোকের জন্য হয়তো আমরা এই ভ্যাকসিনটা পাবো না, কিন্তু আমি যদি 1,60,00,000 ডোজ ভ্যাকসিন পেতে পারি, তাহলে কিন্তু আমার হাই রিস্ক পপুলেশনটা কভার হয়ে যায়। অর্থাৎ আমরা করোনা ভাইরাসের জন্য যাদেরকে হাই রিস্ক গ্রুপ বলি, সেটা 10% অফ দ্য টোটাল পপুলেশন। অর্থাৎ 1,60,00,000 অন্তত ভ্যাকসিন আমার ইনিশিয়ালি দরকার হবে, এবং সেটার সাথে কিন্তু আনুষঙ্গিক অনেক জিনিস দরকার হবে। শুধু ভ্যাকসিন তৈরি করলে হবে না, ভ্যাকসিনের সাথে ভায়াল তৈরি করতে হবে, ভ্যাকসিনের সাথে সিরিজ তৈরি করতে হবে, ভ্যাকসিনের সাথে ট্রেনিং দিতে হবে। সো এগুলি আসলে সব সারা পৃথিবীতেই দীর্ঘ প্রক্রিয়া। এই জন্যই সারা পৃথিবীতে বলা হচ্ছে করোনা ভাইরাস দীর্ঘদিন থাকবে, কারণ 7.5 বিলিয়ন মানুষকে আপনি একসাথে ভ্যাকসিনেশন করতে পারবেন না। সো 7.5 বিলিয়ন, আমি যদি একটা খুব ভালো ভ্যাকসিন আজকে তৈরিও করে ফেলি, চীন তো তার জনগণকে প্রায়োরিটি দিবে, তার 100 কোটি লোকের 10% যদি হাই রিস্ক পপুলেশনকে দেয়, তাও তাকে 10 কোটি ভাইরাস তৈরি করতে, ভ্যাকসিন তৈরি করতে হবে। এবং বাংলাদেশকে দিলে আমাকে অন্তত পক্ষে 1,60,00,000 অর্থাৎ প্রায় 16 মিলিয়ন ভ্যাকসিন দিতে হবে, তাহলে আমি আমার হাই রিস্ক গ্রুপকে কভার করতে পারবো। সো এগুলি আসলে নানাবিধ অঙ্কের ব্যাপার। তবে আমরা যেহেতু আমরা আমাদের গডউইলটা দেখিয়েছি, আমরা আশা করি আমাদের বন্ধু প্রতিম দেশ চায়না তাদের গডউইলটা দেখাবে, এবং আমরা সময় মতো তারা যখন পাবে আমরা তখন পাবো, এরকম আশা তো আমরা করতেই পারি। সাইদুর রহমান, এইটা আসলে কতদিন নাগাদ সেটি লাগতে পারে? আমরা মানে কোন আশার বাণী কবে শুনতে পারি? ভ্যাকসিনের ব্যাপারে আশার বাণী আমরা যেটুকু এখন দেখতে পাচ্ছি, এটাই আসলে পৃথিবীতে ভ্যাকসিন ইতিহাসে সর্বোচ্চ গতিতে ভ্যাকসিন রিসার্চ হচ্ছে। এবং এবারে যদি আমরা যে কথাটা বলছিলেন যে আসলে পৃথিবীতে, আমি শুধু বাংলাদেশে এই চীনের ভ্যাকসিন না, সমস্ত পৃথিবীর সম্পূর্ণ সামর্থ্য কাজে লাগালে 1 বছরে 200 কোটি ভ্যাকসিন ডোজ ভ্যাকসিনের তৈরি করতে পারবে। দ্যাট ইজ দ্য টোটাল ক্যাপাসিটি পৃথিবীর এই মুহূর্তে। অতএব আমরা এটা মানে এতে সোজা করে আমি বুঝার জন্য বললাম যে আমাদের যদি 750 কোটি বা 700 কোটির মধ্যে আমাদের যেটা আমরা বলি যে 749 500 কোটি মানুষকে আমরা যদি কভার করব, ভাবি আর কি 500 কোটিকে, এখানে এখন আমরা নিশ্চিত না এটা একটা ডোজ হবে না দুইটা, যদি 500 কোটির জন্য দুটো ডোজ হয় আবার ভ্যাকসিনটার, তাহলে এই 1000 কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করতে খুব সোজা করে আমরা বুঝতে পারি যে এটা আসলে ন্যূনতম 2 থেকে 3 বছর লাগবে। এই সমস্যা উত্তরণের জন্য ইম্পেরিয়াল কলেজ একটা নতুন টেকনোলজিকে ভ্যাকসিন আনবে, সেলফ অ্যামপ্লিফিকেশন আরএনএ, যেটা এমআরএনএ এর একটা ইমপ্রুভ ভার্সন। ওখানে শুধু একটাই সুবিধা ওই ভ্যাকসিনটা, আর কোনো রকম সুবিধা নাই। ওই ভ্যাকসিনটা অল্প পরিমাণ থেকে অনেক ডোজ তৈরি করা যায়, এবং এখানে ওরা 1 লিটার থেকে 1 মিলিয়ন ডোজেস তৈরি করতে পারবে। কিন্তু এটা তো করা যায় না, যেটা চায়নার যে এটা খুবই ট্র্যাডিশনাল ভ্যাকসিন, এটা অনেক বেশি কোয়ান্টিটি আমাদের তৈরি করতে। এখানে কিন্তু আরেকটা জিনিস করা যায় রাশেদ ভাই, এখানে আমি সারা পৃথিবীতে যখন এই ভ্যাকসিন সায়েন্স নিয়ে আমাদের বন্ধু বান্ধবরা করা হয়, অক্সফোর্ডে বা চায়নাতে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে মডার্না যে রায় করতেছে, এখানে কোথাও না কোথাও আমাদের বন্ধু বান্ধবরা কাজ করে। আমার একটা অ্যাডভান্টেজ ছিল, আমি এনআইএইচ এ পোস্টডক ছিলাম, সো আমার একটা সুবিধা আছে। আমি সব জায়গায় সব সময় কথা বলতেই বলি যে তোমরা যদি ভ্যাকসিনে তৈরি করবা, তাহলে একটা ওরাল পোলিওর মতো ড্রপিং ভ্যাকসিন অথবা নেজাল ড্রপ এরকম দেওয়া যায়, এরকম একটা ভ্যাকসিন তৈরি করো, তাহলে কিন্তু সারা পৃথিবীতে আমরা 1.5 বছর কভার করে ফেলতে পারবো। না হলে কিন্তু এখন যে ভ্যাকসিন গুলো নিয়ে কাজ হচ্ছে, একমাত্র যেটা প্রফেসর সাইদুর রহমান বললেন, ইম্পেরিয়াল কলেজ ছাড়া অন্য সবগুলো ভ্যাকসিন ইনজেক্টেবলস, এবং আমরা একটাও জানি না এটা সিজনালি কি আমাকে প্রতি বছর দিতে হবে, এক সিজনে 2 বার দিতে হবে কিনা, আমরা কেউ জানি না। কিন্তু সো এই জন্য, যেহেতু আপনি জানেন যে অ্যান্টিবডি নিয়ে নানাবিধ একটা ঝামেলা চলতেছে, কারো কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, কেউ বলে সেলুলার ইমিউনিটি দিবে। সো এগুলি এখনো মাত্র 7 মাস বয়সী একটা ভাইরাস, তো 7 মাসও হয় না আসলে। সো এটা নিয়ে, এটারও গতি প্রকৃতি আমরা এই ভ্যাকসিনের যে স্থায়িত্ব কত দিন হবে সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, মানে সেটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু আলোচনা হচ্ছে না। আমি একটু ডক্টর সেলিম আপনার কাছে একটু আসতে চাই, আপনি করোনার নানা রূপ দেখেছেন, যেটি নিয়ে আপনারা গবেষণা করছেন। এই যে নানা রূপের করোনা, সেটির মধ্যে এই যে ভ্যাকসিনের যে ট্রায়াল আমাদের দেশে দেয়া হবে, সেটি আপনি ঝুঁকি কেমন দেখছেন? যে আমি আবার আমার সেই সিকোয়েন্সিং এ ফিরে যাচ্ছি, যে আমার বন্ধু প্রতিমতে সে এটা আছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা কিন্তু সেকেন্ড অবস্থানে আছে সিকোয়েন্সিং এর সংখ্যার দিক থেকে আর কি। ইন্ডিয়ার পরে কিন্তু আমাদের অবস্থান। এখন আমি আবার বলছি, যে যেখানে ভ্যাকসিন করুক না কেন, তার আগে গ্লোবাল ডাটা থেকে সমস্ত মিউটেশন, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু মিউটেশন ডেভেলপ করতে হবে আর কি। সেক্ষেত্রে চায়না দেখছে যে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাংলাদেশই যে ইন্ডিয়ার পরেই, যে আমরা সেই তথ্যটা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডাটা ব্যাংকে দিতে সমর্থ হয়েছি, এবং তাদের আত্মবিশ্বাস যে
বাংলাদেশে যতটুকু আসছে মোটামুটি একটা ভালো সংখ্যা মিউটেশন আমরা পেয়ে তারা কিন্তু তাদের এই ভ্যাকসিনে যে তারা ইনক্লুড করতে পারছে, এবং তারা আশাবাদী যে এই ভ্যাকসিনটা আমার বাংলাদেশের জনগণের কাজে লাগবে। আপনি যেটা বলছিলেন আর বিক্রি হবে বা কি, ওইটা পরের কথা। একটা কার্যকরী, এই মুহূর্তে পৃথিবীতে একটা কার্যকরী একটা ভ্যাকসিন ডেভেলপ করা কিন্তু সবচেয়ে বড় কাজ। তারপরে বিক্রি বা কেনার প্রশ্ন পরে আসবে আর কি। তাছাড়া আর আমি একটা জিনিস দেখি, আমাদের বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এটা কিন্তু অনেক ডেভেলপ। যদি বন্ধুপ্রতিম দেশ এখন ভ্যাকসিন দিতে পারে, এর সাথে আমাদের ফর্মুলাও দিতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভ্যাকসিন তাদের ফর্মুলা ডেভেলপ করে ফেলতেও পারি আর কি, করে ফেলবো, এবং আমরা করছি কিন্তু আমাদের কোম্পানিগুলো যেগুলো আছে আর কি। আমি এই জিনিসটা এইভাবে দেখছি যে আমরা কিন্তু আমাদের তথ্যগুলো আমরা ইন্টারনেটে দিতে পারছি। আর আমি যেহেতু সিকোয়েন্সিং কাজ করি, যতগুলো ডাটা জমা দিয়েছি আমি আছে করসপন্ডিংতা, আমাদের ডাটা নিয়ে যে কাজ করছে, কারণ প্রতিদিন আমি বিভিন্ন সায়েন্টিস্ট কাছে, যারা বড় বড় সায়েন্টিস্টের কাছ থেকে আমি কিন্তু তাদের জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে এবং তাদের উত্তর দেওয়া লাগছে। তবে আমাদের যে সমস্ত রুগীর আমরা ডাটা যেগুলো মানে কিছু অন্যরকম মিউটেশন দেখতেছে, তারা রুগীর ডাটা চাচ্ছে, তারা কিন্তু আমরা তাদের সাথে সাহায্য করে যাচ্ছি। আমার বলছি যে মানে প্রতিদিন এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে আর কি। তাই বোঝা যাচ্ছে যে আমাদের ডাটা নিয়ে কিন্তু সমস্ত পৃথিবীর সায়েন্টিস্টরা কাজ করছে। সেটাই মানে কাজ করছে, কিন্তু আমাদের মূল বিষয়টা আমরা যদি এই ভ্যাকসিনের ফর্মুলাটা পাই, সেটি আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। যেহেতু মানে কাজ গবেষক করতে দল পারবো। তারা কিন্তু ডিটারমাইন্ড যে এটা বাংলাদেশে কাজ করবে না, এটা কিন্তু পাঠাতো না আর কি। তারা আমার তো মনে হয় আমাদের চেয়ে পাকিস্তান চায়নার আরো বেশি বেশি বন্ধু প্রতিমা। বেশি, হ্যাঁ, কিন্তু তার থেকে আমাদের যে হাত বাড়িয়েছে সেটি অনেক বড় বিষয়। কারণ এই আলোচনা মুহূর্তে আপনি চালাবো যদি আমরা। ডাটা ব্যাংক দেখেন, মাত্র ছয়টা ভাইরাসে করোনা ভাইরাসে ডাটা জমা দিয়েছে। আবার একটু বিরতি যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি। একটু পরেই আমরা একই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ সেলিম খান আমাদের সঙ্গে যুক্ত আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু আমাদের সঙ্গে যুক্ত আছেন। আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম আলমগীর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা আবার একটু অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে আসতে চাই যে আমাদের করোনা কিন্তু নানা রূপ পাল্টাচ্ছে। এর মধ্যে দেখা গেছে যে জিনোম সিকোয়েন্স যেগুলো এসছে, যেই ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে, যে ভ্যাকসিন আমাদের প্রয়োগ মানে মানে করা হবে ট্রায়াল বেসিসে, মানে যদি এইভাবে জিনোম সিকোয়েন্স মানে হয়, সেক্ষেত্রে এটি কতটুকু আসলে কার্যকর হবে এই ভ্যাকসিন, অথবা এটি কি আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কিনা? আপনার কি মনে হয়? এমনি সাধারণ বিবেচনাতে আসলে এবার 9 ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে ভ্যাকসিনে। এবারে এই পার্টিকুলারলি SARS-CoV-2 এর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে, এখানে এবার যে ট্রায়ালটা হবে সেটা খুবই ট্র্যাডিশনাল, আমরা বলেছি অলরেডি, ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। এখন এই প্ল্যাটফর্মটা যখন তৈরি হবে, সেখানে কিন্তু জেনোম সিকোয়েন্সিং এর যে অ্যাপ্লিকেশন সেটা খুব নাই, কারণ এটা অ্যাকচুয়াল ভাইরাস যে চাইনিজ একটা ওখান থেকে সেটাকে ইনঅ্যাক্টিভেট করে তৈরি করা হবে। অতএব এখানে জেনোম সিকোয়েন্সের ইনফরমেশন গুলোকে কাজে লাগানোর সুযোগ নেই। মূলত জেনোম সিকোয়েন্স ইনফরমেশন কাজে লাগবে হচ্ছে আরএনএ বেস, ডিএনএ বেস যে ভ্যাকসিন গুলো, মানে যেগুলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন বেস ভ্যাকসিন, সেগুলোতে এইটা ব্যবহার করা। প্রিন্সিপালি আমরা 3-4টা যে ভ্যাকসিন এখন পৃথিবীতে যেগুলো লিড করছে, তার মধ্যে এমআরএনএ বেস ভ্যাকসিন যেগুলো মডার্নার, সেখানে এটাকে রেগুলারলি আপডেট করতে পারবেন। চাইনিজরা এবং ওই অক্সফোর্ড, তারা যে ভেক্টর বেস ভ্যাকসিন ডেভেলপ করছেন, সেখানে তারা এটা ব্যবহার করতে পারবেন, যেখানে অ্যাডিনো ভাইরাসের উপর সেখানে তারা যে সিকোয়েন্সিং এর ইনফরমেশন ব্যবহার করতে পারবেন। কেউ কেউ ডিএনএ বেস ভ্যাকসিন তৈরি করছেন, তারাও, এবং ফাইজার টাইজার, তাদের ওখানেও এইটা এই ইউজ করতে পারবেন সিকোয়েন্সিং এর ইনফরমেশন। কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস যেগুলো দিয়ে তৈরি করে যে ভ্যাকসিনটা, যেটা ট্রায়াল বাংলাদেশে হবে, সেটা সিকোয়েন্সিং ইনফরমেশন ইনকর্পোরেট করতে পারবেন না। বিধায় আপনার আশঙ্কাটা সত্য, যদি আসলেই খুব ইম্পর্টেন্ট জায়গাতে মিউটেশন হয়, যেটা যে ভাইরাস থেকে তৈরি করা হয়েছে ভ্যাকসিনটা, সেটাতে আসলে নেই, তাহলে পরে কিন্তু অবশ্যই তখন এই ভ্যাকসিনটা কাজ করবে না, বা এটা কাজের কমে যাবে, কারণ এফিকেসি। অতএব জেনারেলি আমরা মনে করি এখন দুনিয়া জোড়াই আসলে সিকোয়েন্সিং ইনফরমেশনকে ইনকর্পোরেট করার যে রোবাস্ট মেকানিজম আছে, সেটাকে কাজে লাগিয়ে যারা ভ্যাকসিন তৈরি করবেন, তাদের ভ্যাকসিনটাই আসলে মিউটেশনের যে ট্রেন্ড হবে সেটাকে কমব্যাট করতে পারবে, মানে ওভাররুল করতে পারবে। হয়তো বা 3 মাস সময় লাগবে, কিন্তু দ্রুত কারণ এটাকে চেঞ্জ করে আপগ্রেড করে ফেলতে পারবেন, অ্যাকোমোডেট করে নিতে পারবেন যে মিউটেশনটা হয়েছে সেটাকে। কিন্তু এই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা ট্র্যাডিশনাল, এটাতে আসলে এই ইনকর্পোরেশনের তেমন সুযোগ নেই আসলে। এখানে শঙ্কার বিষয় একটা থেকেই যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় ডক্টর সেলিম খান, আপনার কাছে
আবার একটু আসি যে আমাদের আজকে আপনারা সম্ভবত যে সেমিনারটি করলেন সেখানে বলেছেনও যে ভাইরাসের পাশাপাশি এমন কিছু ব্যাকটেরিয়া শ্বাসতন্ত্রের মধ্যে ঢুকছে যেই ব্যাকটেরিয়াগুলো কোনো আপনার জীবাণুগুলো আ কোনো অ্যান্টিবায়োটিকে কিন্তু মানে কাজ দিচ্ছে না। মানে এটি একটি শঙ্কার বিষয়। একটু বুঝিয়ে বলবেন কি? যেটার আমি যে সিকোয়েন্স গুলো করছি তার মধ্যে কিছু সিকোয়েন্স ছিল হচ্ছে এটা শর্টগান সিকোয়েন্সিং বলে বা মেটাজেনোমিক সিকোয়েন্সিং। এখানে যে যে আমরা এই পর্যন্ত আমি বলছি ১৭৩টা এর মধ্যে আমি ৬৪টার মতো আমার সিকোয়েন্সিং করা হয়েছে যে একটা অন্যরকম কিট ইউজ করে যে এটা করোনা ভাইরাস সহ আরো যে সমস্ত যদি প্যাথোজেন থাকে আহ, তার সিকোয়েন্সও পাওয়া যাবে। আমরা দেখা যায় যে আমরা প্রায় ৪৫টা মতো আমরা পেশেন্টের আমরা করোনার সাথে সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়া যা বলা হয় নিউমোনিয়া কারণ হতে পারে আমাদের ডায়রিয়া কলেরা এই যেহেতু আমরা কিছু ব্যাকটেরিয়া পেয়েছি এবং যেগুলো আমরা সংখ্যা কিন্তু কম না আমরা টোটাল করেছি ৬৪টা তার মধ্যে আমরা 45 আমরা এই ধরনের পেয়েছি আর কি। সাধারণত এই ধরনের আলমোড়া বলতে পারেন মানে আমি অনেক মাইক্রোবায়োলজির সাথে আলাপ করেছি। তারা বলছে যে এই ধরনের ব্যাকটেরিয়া গ্রো করলে সাধারণত আমাদের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যেগুলো থাকে বিশেষ করে আমাদের উপকারী ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কিন্তু উপকারী যার জন্য আমরা কিন্তু মানে আপনি যদি লকডাউন হয় আপনি বেঁচে থাকবেন ব্যাকটেরিয়া যদি লকডাউন করে কিন্তু আপনি এক মুহূর্তে বেঁচে থাকতে পারবে না এই অবস্থা। এই ব্যাকটেরিয়া গুলো এই বাধাগ্রস্ত করে এটা তো ইয়ে আমরা এই ধরনের আমরা ওই ধরনের কিট আমরা আরো কিছু অর্ডার দিয়েছি যে আসলে আসলে যে আমরা আবার যাদের সিকোয়েন্সিং করেছে আমরা আরো কিছু সিলেক্ট ওই রোগীগুলোকে আমরা আরো সিলেক্ট করতে যোগাযোগ করা হয়েছে যে আমরা ওদের আবারও সিকোয়েন্সিং করবো। তারপর দেখা গেলো আমার সফটওয়্যার দেখছি যে ওই এর মধ্যে অনেকগুলো এন্টি রেজিস্ট্যান্ট জিন ড্রাগ রেজিস্ট্যান্ট জিন আমরা আমরা পেয়ে যাচ্ছি আর কি। এটাও তাই যে আমরা ইদানিংকালে করোনা যে চিকিৎসা বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করছি এক সময় বলছি এই ড্রাগ কার্যকরী এই ড্রাগ কার্যকরী অনেক সময় পরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে আর কি। তখন মাথায় রাখছি শুধু করোনার কথা কিন্তু সাথে সাথে যে আমার যে এই যে কো ইনফেকশনটা দেখছি এটা যদি আমার যদি মাথায় না থাকে তাহলে হচ্ছে আমার এই অ্যান্টিবায়োটিকটা ওটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে তার কিছু জিন আমরা ওটা পেয়েছি। আর এটা নিয়ে আমাদের আরো গবেষণা দরকার। এটা আমাদের চেয়ে আমাদের দেখাচ্ছে যে আমাদের সাথে বাইরে কাজ করছি আমাদের সেই নটিংহাম ইউনিভার্সিটির প্রফেসর রিসার্চম্যান সহ তারা বলছে যে তোমরা গবেষণা করো তোমাদের সামনে আসি এবং আমরা এই ধরনের একটা জার্নাল আমরা প্রকাশ করতে যাচ্ছি আর কি। আমরা আচ্ছা। জাতির সামনে আমরা খুব তাড়াতাড়ি আলমগীর আরেকটা ভাই আপনারা কি এগুলো জানেন কিনা যে এইরকম যদি হলে সেটা তো একটু শঙ্কার বিষয় তাহলে? হ্যাঁ, এখানে দেখেন না আমরা যদি ইভেন সিজনাল ইনফ্লুয়েঞ্জার জন্য যখন আমরা কাজ করি সার্ভেলেন্সে আমরা যে স্যাম্পল কালেকশন করি তার শতকরা 10 থেকে 12 ভাগ সিজনে পজিটিভ আসে। অর্থাৎ 80 থেকে 90% কিন্তু ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস কিন্তু অন্য অর্গানিজম দায়ী। আর কো ইনফেকশন আমরা যখন জুলাই আগস্টে বাংলাদেশের ব্রঙ্কিওলাইটিস হতে শুরু করে বাচ্চাদের তখন আমরা করে দেখেছি যে বিভিন্ন ভাইরাস একসাথে আসলে ইনফেকশন করে বিশেষ করে এডনোভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, হিউম্যান মেটানিমো ভাইরাস। সো কো ইনফেকশন হতেই পারে এবং আমরা এখন যে করোনার নমুনা যখন পরীক্ষা করি আপনি খেয়াল করবেন আমরা যখন করোনার নমুনা করি এখানে শতকরা 80 থেকে 85% নমুনা কিন্তু নেগেটিভ। কিন্তু আমরা যাদের পরীক্ষা করছি তারা কিন্তু কোন না কোনো সাইন সিমটমস নিয়ে আমার কাছে আসছে তাহলে অন্য অর্গানিজম তো তাই আছে। এবং আমরা যেগুলি করোনার ইনফেকশন শনাক্ত করছি সেখানে কো ইনফেকশন থাকাটা খুবই স্বাভাবিক এবং এটা খুব ভালো কাজ করছেন আপনারা যে কো ইনফেকশনটা যদি আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ট্রিটমেন্টের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটারস হবে। বিশেষ করে আমরা এখানে যেমন ক্লিনিক্যাল ট্রায়ালের ড্রাগ গুলাকে বাংলাদেশে আমরা সবাই মিলে সব জায়গায় প্রয়োগ করছি এটা আসলে এইরকম করার কথা না কিন্তু নির্দিষ্ট প্রটোকলে হসপিটালে প্রয়োগ করার কথা ছিল। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেটা ডব্লিউএইচও বা বিভিন্ন গাইডলাইনে বলা হয়েছিল যে আপনি যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবেন কিন্তু আমাদের অনেক দেশেই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের সম্ভাবনা থাকে সেই অর্গানিজম গুলা। তো এখন সেলিম ভাইরা যদি একটু খেয়াল করেন কোন পেশেন্টের স্যাম্পলটা হসপিটালাইজ পেশেন্ট থেকে এসছে যদি আপনারা সেটা জানতে পারেন তখনই সেখানে যেটা আপনি রেজিস্ট্যান্স পাবেন সেটা কিন্তু অধিকাংশই পাবেন বাংলাদেশে কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য বা হসপিটালে ভর্তি হইলে আইসিইউতে ভর্তি হলে ভেন্টিলেটরে নিলে যে ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গুলো আমরা পাই সেগুলি। তো এগুলি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এবং এগুলি সাইড বাই সাইড আমাদের করতে হবে। আমরা শুধু তো করোনা করেই যদি সন্তুষ্ট হয়ে যাই
আমরা যারা এগুলি নিয়ে কাজ করতে চাই তাদের এই সন্তুষ্টির আসলে জায়গা নাই, এগুলো আমাদের করতে হবে, তাইলেই আমাদের ক্লিনিশিয়ানদের জন্য এটা খুবই বড় সাপোর্ট আচ্ছা, হবে। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আবার আসি যে আমাদের যে অ্যান্টিবডি যেটি হচ্ছে করোনা হওয়ার পরে, সেটা আসলে কতদিন থাকে এবং দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার কতটুকু আশঙ্কা থাকে এটি? এটা তো খুবই মানে ডিলেমা আর কি, গ্লোবালি এটা সম্পর্কে এখনো কোনো কনসেনসাস নাই অ্যান্টিবডি। এখন এখানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, প্রথমে শুধু অ্যান্টিবডি একরকম ধারণা, এরপরে স্পেসিফিক্যালি যদি বলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি তো আসলে আমরা দেখতে পাই যে যারা নাকি কনভালেসেন্ট পেশেন্টস, মানে যারা যারা একবার ইনফেক্টেড হয়েছিল তাদের মধ্যে সেটা একটা অ্যাডিকুয়েট টাইপের থাকে, সেই সময়টা নিয়ে যেটা বলছেন 2 থেকে 3 মাস, তারপরে এটা ডিক্লাইন করা শুরু করে। এখন এইটা এই যে নিউট্রালাইজিং টাইটার পড়ে যাওয়ার ফলে তার প্রোটেকশন কভারেজ থাকে কিনা, এই রিইনফেকশন এই ব্যাপারটা এখন পর্যন্ত তেমন সিগনিফিকেন্ট সংখ্যায় দেখা যাচ্ছে না। সো এটা তো আমরা মনে করি না যে যথেষ্ট 6 মাস সময় তো আসলে পার হয়নি। সো এই টাইটার কমে যাওয়া, অ্যান্টিবডি টাইটার কমে যাওয়ার ফলে পেশেন্ট আবারও ইনফেকশনে ভালনারেবল হয়ে গেছেন, এই ঘটনাটা এখনো ঘটা শুরু হয়নি। তবে এটার সম্ভাবনা আছে, অবশ্যই পিরিয়ডটা নিয়ে ডিবেট হতে পারে, যেটা 6 মাস নাকি 3 মাস নাকি 1 বছর, কিন্তু রিইনফেকশন পসিবিলিটিস ডেফিনেটলি আছে, যেহেতু এটা টাইটারটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে। এটা প্রোটেকশন, একবার ইনফেকশন হয়ে গেলে অন্যান্য ঐতিহাসিকভাবে বেশ কিছু ডিজিজে একবার হয়ে গেলে প্রোটেকশন লাইফ, সেটা এখানে হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা রিইনফেকশন পসিবিলিটি আছে। ডক্টর আলমগীর আরো ভালোভাবে বলতে পারবে এই জায়গাটা। আই উইল রিকোয়েস্ট যে আলমগীর মনে করেন। আচ্ছা, হ্যাঁ, আলমগীর ভাই এই বিষয়ে বলবেন। এটার সাথেও আরেকটু বিষয় একটু বলি যে অনেকে করোনায় আক্রান্ত হয়ে তারা সুস্থ হলো, কিন্তু তারা কতদিন পরে স্বাভাবিক কাজে যেতে পারবে, সেই ধরনের কোনো নির্দেশনা কি সরকার থেকে আছে কিনা, অথবা আপনাদের যে বিশেষজ্ঞ কমিটির কি আছে কিনা? আচ্ছা, না, আমাদের বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে সরকারের একটা নির্দেশনা আছে। আপনার যদি পরপর 3 দিন প্যারাসিটামল ছাড়া জ্বর না থাকে, তাহলে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে 14 দিন পর্যন্ত বাসায় অবস্থান করবে, তারপরে এরপরে কাজে ফিরে যাবে। আপনার দ্বিতীয় পরীক্ষারও প্রয়োজন নেই। কারণ সারা পৃথিবীতে দেখা গেছে আসলে একজন আক্রান্ত পেশেন্ট যদি মানে সিভিয়ারিটি কম থাকে তাহলে ভাইরাস ছড়ায় 10-11 দিন পর্যন্ত, এরপর আসলে ছড়ায় না। এখন রিইনফেকশন রিঅ্যাক্টিভেশন, এটা নিয়ে আমি বহুদিন যাবত কথা বলছি। আসলে এটা প্রথম দিকে আমরা যেটা আমরা কেন সারা গ্লোবালি এটা ছিল যে জাপানে প্রথম দিকে কিছু রিইনফেকশনের কথা বলা হচ্ছিল যে ভালো হয়ে গেছে, তারপরে আবার পিসিআর পজিটিভ। আবার সাউথ কোরিয়াতে ব্যাপক আকারেই 100-র বেশি, এবং চায়নাতেও কিছু রিপোর্টেড হয়েছে। তারপরে বাংলাদেশে আমরা যখন প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করলাম, আমরা কিন্তু আমাদের দ্বিতীয় তৃতীয় পেশেন্টকে কিন্তু হসপিটাল থেকে রিলিজ করে দেওয়ার পরে 21 দিন 28 দিনে গিয়ে আবার পিসিআর পজিটিভ পেলাম। তখন কিন্তু আমরা ভয় পেলাম, আমরা মনে করলাম যে এটা আবার রিইনফেকশন হলো না রিঅ্যাক্টিভেশন হলো। কিন্তু কোরিয়াতে যখন এটা 100-র উপরে হয়ে গেল, তখন সাউথ কোরিয়া যেটা করলো, তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে তারা প্রমাণ করে দেখিয়েছে যে আসলে শরীরে যখন ভাইরাস মরে যায় তার আরএনএ ফ্র্যাগমেন্টস গুলো শরীরে থেকে যায়। এখন যেহেতু পিসিআর অত্যন্ত সেনসিটিভ পরীক্ষা, আপনি যখন নেজাল সোয়াব থ্রোট সোয়াব কালেকশন করেন, তখন যদি একটাও দুটা আরএনএ ফ্র্যাগমেন্ট শরীরে থেকে যায়, আমি আরএনএ এক্সট্রাকশন করে পিসিআর এ দিলে সেটা পিসিআর পজিটিভ আসে। কিন্তু শুধু আরএনএ বা এই ডেড ভাইরাস আপনার একজন থেকে আরেকজনে ছড়ায় না। সো এই জন্য ওই যে 21 দিনে বা 28 দিনে যদি পিসিআর পজিটিভ আসে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনি ঘুরে বেড়াতে পারেন, আপনার সমাজের জন্য মোটেই হার্মফুল না। এবং এটাই এখন পর্যন্ত। এবং দ্বিতীয় ইনফেকশনের কথা যেটা বলা হচ্ছে, যেটা প্রফেসর সাইদুর রহমানও বললেন, আমাদের কিছু কিছু পেপারে আছে যারা এসিম্পটোমেটিক, অর্থাৎ লক্ষণবিহীন ভাবে ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাদের অ্যান্টিবডি খুব অল্প সময় চলে যায়। এটাই স্বাভাবিক, কারণ তার শরীরে ভাইরাসের পরিমাণ কম দেখেই তার সাইন সিমটমস হয় নাই। এবং যার শরীরে অনেক বেশি ভাইরাস, যে আক্রান্ত হয়েছে তার শরীরে স্ট্রংলি অ্যান্টিবডি অর্থাৎ প্রোটেক্টিভ অ্যান্টিবডি আইজিজি তৈরি হয়। এখন কেউ কেউ বলছেন এটা 6 মাস পরে চলে যাবে, ভাইরাসের বয়সে কিন্তু 7 মাস। এখন 6 মাস পরে 50% কমে যাবে, তারপরে আস্তে আস্তে আপনি 6 থেকে 9 মাস, 9 মাস থেকে 1 বছর ম্যাক্সিমাম প্রোটেকশন দিবে। শরীরের কিন্তু এই অ্যান্টিবডি ডেভেলপমেন্টেই কিন্তু একমাত্র প্রোটেকশন। আমার সেলুলার ইমিউনিটিও ডেভেলপ করতে পারে। এখন এগুলি নিয়ে আসলে ব্যাপকভাবে কাজ করতে হবে। পৃথিবীর কেউ কেউ করছেন, সুইডেনের একটা গ্রুপ সেলুলার ইমিউনিটি নিয়ে কাজ করছেন। আমরা খুব তাদেরকে লক্ষ্য করছি, তারা আসলে কি বলে, আসলে কি বলে প্রতিদিন সেটাও আমরা লক্ষ্য করি। তারা না, তাহলে কি দাঁড়ালো? আমরা করোনার বা কোনো রোগী সুস্থ হওয়ার পর তাকে কতদিন পরে সে কাজে যোগ দিতে পারবে? সেটা কি 14 দিন নাকি 21 দিন? 14 দিন পরে। 14 দিনের মধ্যে। অধ্যাপক সাইদুর রহমান, আবার একটু মানে জানার ইচ্ছে যে
ভ্যাকসিন তো আসবে হয়তো কিছু দেরিতে হলেও আসবে। মানে সেটি আসলে কেমন দাম হতে পারে? এটি কি সাধারণ কি কেনার সামর্থ্যের মধ্যে থাকবে কিনা? আ এটা মানে এটা খরচটা কেমন পড়তে পারে? ভ্যাকসিন রিসার্চের প্রশ্নটা যত জটিল তার চেয়ে অনেক বেশি জটিল এবং কমপ্লিকেটেড ইস্যু হচ্ছে যেটা আপনি এইমাত্র তুললেন। ভ্যাকসিন আপনাদের মনে হচ্ছে, আমি একদম যদি সোজা সাপটা বলি আর কি, এখানে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ইন দ্য মেইন টাইম শুধুমাত্র এই সমস্যাটা দূর করার জন্য, যে ভ্যাকসিন কি আসলে মানুষ কিনতে পারবে কিনা পৃথিবীর মানুষ। এবং এখানে পৃথিবীর সব 90টা দেশকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, যে 90টা দেশের ভাবা হচ্ছে যে তাদের সামর্থ্য নেই এই ভ্যাকসিন গুলো তাদের রাষ্ট্রীয় বা সরকারি পয়সায় কিনে তাদের লোকদেরকে দেওয়ার। এবং সেজন্য গ্লোবালি আসলে দুইটা ইনিশিয়েটিভ বড় ধরনের আছে। এবং সেখানে যেটা চেষ্টা করা হবে সেটা হচ্ছে কোভ্যাক্স ফ্যাসিলিটি, যেটা নাকি কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস, এরকম একটা ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে, যেখানে আসলে WHO এবং সিইপিআই মানে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন, ওরা প্রচুর ফান্ড রেজ করছে। কারণ ধারণা করা হচ্ছে, এটা হিসাব হয়েছে, 2400 কোটি ডলার লাগবে শুধুমাত্র এই ভ্যাকসিন গুলোকে যদি পৃথিবীর মানুষকে দিতে হয়, যেটা অ্যাবসার্ড। এবং এখানে আমি আজকে একটা আশঙ্কা এই মুহূর্তে অন রেকর্ড বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর দেশগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ যারা নিজেদের পয়সায় ভ্যাকসিন কিনবে, আরেক ভাগ যারা ডোনার এজেন্সি এবং অন্যান্য সাপোর্ট গ্রুপ থেকে ভ্যাকসিন কিনবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ওই প্রথম ভাগের জন্য ভ্যাকসিন দেওয়া হবে 20%, আর 20% জনগোষ্ঠীর জন্য প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে, আর দ্বিতীয় গ্রুপের জন্য দেওয়া হবে শুধুমাত্র, যেটা ডক্টর আলমগীর বলেছেন, শুধু ভালনারেবল গ্রুপ এবং যারা প্রোভাইডার্স এন্ড সিকিউরিটি পার্সোনাল। সো এই যে অলরেডি আসলে পৃথিবীকে দুই ভাগ করে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুই ধরনের ট্রাভেল করার বন্দোবস্ত হয়ে গেছে। সো যেটা বলছেন কেনার কথা, কেনার সামর্থ্য যে দেশগুলো নাই বা মানুষের নেই, সেই দেশগুলোর জন্য চেষ্টা করা হচ্ছে যে ভ্যাকসিন একটা কমন গুড, এই মুভমেন্টটা এখন দুনিয়াতে শুরু হয়েছে। কমন গুড শব্দে সবার জন্য একই সময় অ্যাক্সেসিবল করতে হবে, কিন্তু এটা এখন পর্যন্ত এটা এক ধরনের মুখে বলা কথা, এবং এটার জন্য কিছু ফান্ডিং জোগাড় করা হচ্ছে, কিন্তু এটা কোনো মেকানিজম এখনো তৈরি হয়নি। এবং সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে এই কারণে তৈরি করা টাকা যেগুলো সংগ্রহ হচ্ছে, সেই টাকা দিয়ে আপনি জানলে অবাক হবেন যে ভ্যাকসিনটা এখনো অনুমতি পায়নি। এখন তো পৃথিবীর কোনো ভ্যাকসিন অনুমতি পায়নি অক্সফোর্ডের ভ্যাকসিন, সেটা 30 কোটি ডোজ কিনে হয়েছে 75 কোটি ডলার দিয়ে, 30 কোটি ডোজ ইন দ্য মিন টাইম অ্যাডভান্স পেমেন্ট করা হচ্ছে উইদাউট এনি স্ট্রিং। মানে এটা যদি ভ্যাকসিনটা না আসে এই টাকাটা কি ফেরত পাওয়া যাবে সেটা সম্ভাবনা নেই। সো পৃথিবীতে আমি যে কথাটা তুলে ফেললেন আর কি, যে এইবার এই পৃথিবীর মানুষ ভ্যাকসিন কিনতে পারবে কিনা, ভ্যাকসিন কোনটা কত টাকায় বিক্রি হবে, মানে এতটাই আরবিট্রারি। আপনাকে জাস্ট মেনশন করার জন্য 30 কোটি ডলার খরচ করে আসলে পৃথিবী থেকে স্মল পক্স ইরাডিকেট করা হয়েছে, 30 কোটি টাকার ভ্যাকসিন ডলারের। আর সেখানে এবার 2400 কোটি ডলার শুধুমাত্র এক বছরের জন্য ভ্যাকসিনে খরচ করা হবে, তৈরি করে ফেলেছেন ওনারা। এবং সেখানে এইভাবে বলতেছি আমরা যেটা, যে মানুষের জন্য ভ্যাকসিন অ্যাডভান্স বুকিং দেওয়া হচ্ছে, যে ভ্যাকসিন পারমিশন হয়নি। এবং একটা আমেরিকানদের আবার একটা ওয়ার্ক স্পিড নামে একটা ওনারা একটা প্রজেক্ট দিয়েছেন, সেখানে 5টা ভ্যাকসিনকে ওনারা বিলিয়ন ডলার অলরেডি ফান্ড করছেন। ভ্যাকসিন হবে কি হবে না পরের কথা, কিন্তু বিলিয়ন ডলার সেখানে সেই দৌড়ে তো আমাদের দেশ নাই, আমরা তো নাই, আমরা নাই, তো টোটালি নাই। আমি সেই কথা বলছি, আমরা তো সেখানে ঢুকতে পারছি না। এবং গ্লোবালি ইনিশিয়েটিভ যেটা নেওয়া হয়েছে যে ভ্যাকসিন ইজ এ কমন গুড, পৃথিবীর সকল মানুষের সম্পদ, এখানে আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এখানে ইনোভেটরের ইনভেস্টমেন্ট, এই সমস্ত গল্প আসলে একটু কম বলতে পারতে হবে। এইটা কোভিড আমাদেরকে শিখাচ্ছে, এই যে মানুষের পৃথিবীর সর্বোচ্চ ধনীর সঙ্গে একদম সাধারণ গরিব মানুষের আসলে কোনো পার্থক্য নেই, এই চিন্তাটা পৃথিবীকে শিখাচ্ছে কোভিড। এবং আমার বিশ্বাস যে এই ক্রাইসিসটা যতই ভ্যাকসিন গবেষণার সামনে আসতে থাকবে, এটা পৃথিবীর রাষ্ট্র নেতারা, আপনার আমার মতন সাধারণ মানুষ, পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে যে আসলে ভ্যাকসিনটা পৃথিবীর যার প্রয়োজন তিনি আগে পাবেন। আমরাও চাই যে একটি ঐক্য গড়ে উঠুক। এই ঐক্য গড়ের মধ্যে দিয়ে আমরা যারা সাধারণ মানুষ তারা যেন এই ভ্যাকসিনটি পাই এবং আমরা আশঙ্কা মুক্ত হইয়া। আমাদের আজকে মতো এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর সাইদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর আলমগীর আপনাকে ধন্যবাদ, ডক্টর সেলিম খান আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তবে যাবার আগে সেই কথাটি বলি যে আমাদের ভ্যাকসিন আসবে, আমাদের জিনোম সিকোয়েন্স হচ্ছে, সেটি যে নানা রূপ, সেই রূপ আমরা উদ্ঘাটন করতে পারবো এবং উদ্ঘাটনের মধ্যে দিয়ে একটি ভ্যাকসিন তৈরি হবে, কিন্তু সেটি যেন সাধারণ মানুষের হাতে পৌঁছায়, সেটি যেমন পৃথিবীর দায়িত্ব, সেটি রাষ্ট্রেরও দায়িত্ব, সরকারেরও দায়িত্ব। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো এবং আমরা চাইবো আমরা সবাই বাঁচি এবং সুস্থভাবেই থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।